ধরে এই প্রিয়াঙ্কার ভিডিও আমি কিন্তু দেখছি। আর এই প্রিয়াঙ্কার তার ভাই মানে দাদার সঙ্গে ঘটে যাওয়া কিছু কাহিনী, মানে কাহিনী বলবো, এখন সেটা কাহিনী হয়ে গেছে। কেননা এই প্রিয়াঙ্কা তার দাদার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটা হচ্ছে তার ওয়াইফ, মানে রিসেন্ট বিয়ে হয়েছে, তবুও তার ওয়াইফটা প্রচণ্ড বদমাস। মানে কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু একদিকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এত ভিডিও করছো, কল রেকর্ডিং শোনাচ্ছ, সমস্ত কিছু দিচ্ছ, শুধু ভিউজ কামানোর লোভে নয় তো? মনে হচ্ছে তাই, মানে আমার মনে হচ্ছে তাই, যে তোমার ফ্যামিলির কেচ্ছাগুলো তুলে ধরছো। আমি মানছি তোমার দাদার কোনো ফল্ট নেই, মানছি ওই মেয়েটারই দোষ, আমি পুরোটাই মানছি। কিন্তু এইগুলো শুনিয়ে মানুষকে কি বলতে চাইছো? আর প্রত্যেকটা মানুষও তাই গিয়ে বেশ শুনছে জিনিসগুলো। অ্যাকচুয়ালি মানুষকে যেটা শোনানো হচ্ছে সেটাই তো শুনবে, তাই না? মানুষকে যেটা বোঝানো হচ্ছে সেটাই তো বুঝবে। শোনো, আমরা একতরফা বিচার করছি। এখন ব্যাপারটা কি হয়েছে না হয়েছে কিন্তু সঠিক আমরা জানি না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, দিনের পর দিন তুমি এইগুলোকে নিয়ে ভাবছো তোমার কাছে অনেক এভিডেন্স আছে, অনেক প্রুফ আছে, অনেক জিনিস আছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে যখন আমার এত ভিউজ হচ্ছে, তাহলে কেনই বা দেবো না? তোমাকে কেউ দেখতেও না, আসলে তখন তোমার সাবস্ক্রাইবারটাও কম ছিল। তো যাই হোক, কম থেকে কিন্তু শুরু করেছো। আমি দেখেছি তোমার ব্লগ, তোমার ভিডিওগুলোই বেশি দেখি। এই ঘটনাগুলো বেসিসে যখন ভিডিও করছো, কল রেকর্ডিং শোনাচ্ছ, তোমার মায়ের কল রেকর্ডিং শোনাচ্ছ, তোমার বৌদির সঙ্গে যে হচ্ছে কথোপকথন হয়েছিল সেই কল রেকর্ডিংগুলো শোনাচ্ছ। হ্যাঁ, আমার মনে হয় না যে আইনত ব্যবস্থা নেওয়া দরকার? আর তোমার ঘরেই সেটা আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার কাছে কথা হচ্ছে, এই কিছুদিন ধরে এই প্রিয়াঙ্কা বলে মেয়েটি তার দাদার অনেক কিছু কেচ্ছাই বলবো, কেচ্ছা। তার দাদার বৌদির হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে, তার দাদার এবং বৌদির এই জিনিসগুলো বারবার করে তুলে ধরছে। হ্যাঁ, বারবার করে সমস্ত কিছু বলছে। দেখো, আমরা কিন্তু একটাকেই চিনতে পারছি, সেটা হচ্ছে প্রিয়াঙ্কার দাদা, প্রিয়াঙ্কার মা, প্রিয়াঙ্কার চ্যানেল থেকে প্রিয়াঙ্কার এই জিনিসগুলো বলছে। আমরা কিন্তু মেয়েটার কোনো বক্তব্য কিংবা মেয়েটার কোনো কিছু আমরা শুনতে পাইনি। যেহেতু আমরা তাকে দোষ দিতে পারি না, এর ভেতরে কিছু না একটা কিছু গন্ডগোল আছে। আর যেখানে আইনজীবী একটা সে হচ্ছে আইনত জায়গায় কাজ করে, মানে প্রশাসনের জায়গায় কাজ করে এই প্রিয়াঙ্কার হাজবেন্ড, সেখানে এইরকম ধরনের চিট হবে এটা মানা যায়? মানে ভাবা যায় বিষয়টা? হ্যাঁ, ঘটক ধরে বিয়ে সবাই করে এখন এই ঘটক এবং অনলাইনে সেই করছে। আমার মনে হয় না যে এই ঘটক ধরে বিয়ে করা আর করা এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। কেননা আমাদের সঙ্গে একটা জিনিস ঘটে গেছিল, এই ঘটক ধরে বিয়ে দেওয়াটা। কিন্তু পরবর্তীকালে জানা গেছিল ওই রিলেটিভের সঙ্গে মাখো ব্যাপারটা ছিল। এই ঘটক ধরে বিয়ে দেওয়া কিন্তু খুবই খারাপ। এই ঘটকে পয়সা খায়, কিন্তু ভালো জিনিসটাকে, মানে তার অনেক জিনিস লুকিয়ে রাখে, আমরা দেখেছি। তো তাই প্রিয়াঙ্কাকে একটা কথাই বলতে চাই, প্রিয়াঙ্কা তুমি এখানে এইগুলো বলে কি হচ্ছে? সব কিছু প্রমাণ দিয়েই তো দিয়েছো, দুটো একটা ভিডিওতে প্রমাণ দিচ্ছ, ঠিক আছে, কিন্তু এই যে ভিউজ কামিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু না। একটাই কথা বলবো, যে এই যে ভিউজটা আছে না তোমার, তারপরে তুমি যখন হচ্ছে এই বৌদি, তোমার দাদাকেও একবার এসে দেখলাম না তোমার চ্যানেলে এসে কিছু একটা কথা বললো, আমরা কিন্তু দেখিনি। তোমার মাকেও দেখলাম না কিছু একটা কথা বললো, তুমি একাই বকে যাও। আমি দেখতে পাচ্ছি তুমি একাই বলে যাচ্ছ। হ্যাঁ, তোমার প্রাণ সংশয় হয়েছে, তোমাদেরকে মারার হুমকি দিয়েছে। হ্যাঁ, পাড়াপতবাসী যদি এক না থাকতো, পাড়াপতবাসী যদি ভালো না থাকতো, তাহলে হয়তো জিনিসটা অন্যরকম হতে পারতো। কিন্তু আমি দেখছি এই একই জিনিস ঘেজানো। আমার বৌদি এইরকম, আমরা মানছি, আমরা মেনে নিয়েছি যে তোমার বৌদি নোংরা, কারোর সঙ্গে প্রেম করে, সেই প্রেম করে বলেই বিয়েতে বসতে চাইছিল না।
তাও জোর করে বিয়ে দিয়েছো কেন? মেয়েটাকে তো দেখেই মনে হচ্ছে কোনো সাজেনি, কিছু করেনি, তার মানে ওর কোনো ইচ্ছে নেই, তার মানে ওর কোনো ইচ্ছেই নেই বিয়ে করার। আগে জোর করে কোনো বিয়ে দেওয়া হয় না এখনকার যুগে। তুমি রাজি থাকবে তবে গিয়ে কিন্তু বিয়েটা মানে দেওয়াটা জরুরি, কিন্তু এই জোর করে বিয়ে দিয়ে দুদিন সংসার করবে তারপর ডিভোর্স হয়ে যাবে। এইটা কিন্তু আমি বলেছিলাম যে 2025 সালে শুধু পরকীয়া দেখবে আর ডিভোর্স দেখবে, আর অন্য কিছু দেখবে না, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কথা। আজকে এই যে তুমি যেই ভিডিওগুলো করছো আর বারবার করে বলছো তোমার দাদার বউ নাকি তোমার দাদাকে ধোকা দিল, মানে বিয়ে করলো, কিন্তু মেয়েটা কিন্তু বসতে চায়নি। এটাও কিন্তু মানতে হবে যে মেয়েটা কিন্তু বীরের মানে ওই যে বলে না বিয়ের পিড়েতে কিন্তু বসতে চায়নি, তবুও তোমরা জোর করে তাকে বসিয়ে বিয়ে দেওয়া করিয়েছ। আগে তাদের থেকে জানো, শোনো, না শুনেই না বুঝেই আগে বিয়ে দিয়ে নিয়ে চলে আসলাম, হয়ে গেল। হ্যাঁ, ওই আগেকার যুগের মানুষের একটু বুদ্ধি টুদ্ধি কম হয়। তার দিদার ব্যাপারেও আমরা শুনলাম, দিদাটাও বদমাস, এই কথাটাই বলছে। অবশ্যই দিদার এখন হচ্ছে দেখেছে এত বড় বাড়ি, গয়নাগাটি সমস্ত কিছু দেখেছে, তারপরেও সে কি বলবে? বলবেই তো, তো সোনার জিনিসগুলো কই। কিন্তু জানে না দিদা যে যখন মিউচুয়াল একটা ডিভোর্স হবে তখন কিন্তু এই বিয়ে হলো এই ডিভোর্স, তাই মিউচুয়াল একটা ডিভোর্স হবে তখন কিন্তু সমস্ত কিছুই দিতে হবে। যতগুলো গয়নাগাটি পেয়েছে সেগুলো কিন্তু সবটাই দিতে হবে। এটা কিন্তু সরকারের একটা আইনত ব্যবস্থা নিলে এটা কিন্তু দিতেই হবে। তো সেটাই হচ্ছে কথা। কিন্তু আমি দেখছি দিনের পর দিন প্রিয়াঙ্কা একটা মেয়ের নামে নানান ধরনের কথা বলছে যে ও এই না। শোনো, যে সংসার করার হবে সে এমনিই সংসার করবে। আমরা দেখতেই পাচ্ছি তোমার দাদার প্রতি তার কতটা ঘৃণা, তোমার দাদার প্রতি তার কতটা ঘৃণা। এবং এই যে হাতটা ঝাড়লো, যখন নোকটা কেটে থুতকুড়ি মারতে যাচ্ছিল তখন হাতটা ঝেড়ে দিল। তোমার দাদা এই কয়দিনেই বেশ বউটাকে কেয়ার টেয়ার করা কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, তোমার দাদা কি আগে কি কল করেছিল কোনোদিনও বিয়ে ঠিক হওয়ার পরে যে সোনা কেমন আছো কি? এখন তো মানুষ কল করে, অ্যারেঞ্জ ম্যারেজ যতই হোক, মানে ফোন নাম্বারটা নিলেও রাত্রেবেলায় হয়তো কল করলো, দিন মানে একবারও অন্তত কল করলো। যখন আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে তার সঙ্গে না কথা বলার কিছুই নেই। এগুলো করেছিল তোমার দাদা। শুধু না অ্যারেঞ্জ ম্যারেজ মানেই অ্যারেঞ্জ ম্যারেজ, এটা করলে তো হবে না। আমরা জানি যে তার সঙ্গে বন্ধুত্ব করতে হয় আগেই যে বিয়ে করে নিলাম সেটাও কিন্তু হয় না, তাই না? তো তাই আমরা দেখেছি, আমার মনে হয় না দেখেছি, তো সেটাই আমার মনে হয় না আমি দেখেছি। তোমার তুমি শুধু বলে যাচ্ছ তোমার এই হয়েছে, কিন্তু তোমার দাদা, তোমার মা, তোমার বাবা, তোমার ফ্যামিলির লোক, তোমার হাজবেন্ড কেউ কিছু বলেনি, অথচ তুমিই বলে যাচ্ছ। এবং তোমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার, যেই পোস্টেই থাকুক না কেন, পুলিশ অফিসার তো আইনত জিনিসগুলো তুমি যেমনি বলছো না যে আইনত জিনিসগুলো কিন্তু আমি জানি, তাই আইন বিধি মেনেই আমি সব কাজগুলো করছি। হ্যাঁ, মানছি, আইনবিধি মেনেই করছো। এখানে তো কেউ জজ বসে নেই, বুঝেছো? এখানে বিচার হবে না। তুমি ভাবছো 5 জন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, আর কন্ট্রোভার্সি করলে তুমি আরও বলবে, সেটাতে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেলে। ব্লগার নয়, ঠিক আছে? তুমি ব্লগার নয়, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই হবে। কেননা তুমি যখন তোমার দাদার কীর্তি, মানে তোমার বৌদির কীর্তিকলাপ এগুলোকে বলতে বসে গেছো। শোনো, এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি এক মানে তরফাই কোনো কিছু হয় না, তাই দুই তরফারই দোষ আছে। দুই তরফারই দোষ আছে। কিছুদিন আগে রন আর এই প্রীতির ব্যাপারটা দেখো, রন প্রীতির ব্যাপারটাও কিন্তু সেম টু সেম। ওর বাড়ির ফ্যামিলির দিদির দোষ আছে এবং রনরের দোষ ছিল, যেটা হচ্ছে কিনা সে চুলের মুঠি ধরেছে। এটা কিন্তু একদমই মানা যায় না, যেহেতু ও ভাই হিসাবে চুলের মুঠি। এবার চুলের মুঠি ধরেছে কেন? নিজের আত্মরক্ষার জন্য চুলের মুঠিটা ধরেছিল, এটাও হতে পারে। হ্যাঁ, কামড়িয়ে দিয়েছিল। কেন কামড়িয়ে দিয়েছিল? সেটাও তার ফোনটাকে নেবার জন্য কামড়িয়ে দিয়েছিল। এই জিনিসগুলো তো দিদিও তো বুটি নিয়ে একদম ছুটে গেছিল, যার কারণে একজন কাকিমার এখান থেকে এখানে সেলাই পড়ে গেছিল। তো সেটাই হচ্ছে কথা। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তোমার ব্যাপারটাই কিছু তো একটা হয়েছে, সেটা হচ্ছে মানে তোমার দাদা এবং বৌদির মধ্যে
কিছু তো একটা হয়েছে, যে আসলো বিয়ে করে, আগের দিন থাকলো, দাদার সঙ্গে থাকেনি, ওই মানে বিয়ের একদিন থেকেছিল, তাই দাদার সঙ্গে একদিন বিয়ের বৌভাত হলো, ব্যাস তারপরের দিন যখন ফির নিতে গেল তারপর আর বউটা আসলো না, কিংবা আসলো না, হ্যাঁ ফির নিতে গেল আর আসলো না। তাই এইরকম করে এইরকম জেনে শুনে কেউ বিয়ে দেয়? এরকম তুমি জানছো, তুমি সব কিছু বুঝতে পারছো যে তোমার বৌদি এইরকম ভালো না, এরকম হচ্ছে ঘটক দেখে দিল, নিয়ে চলে আসলে, এটা কি নর্মাল বিষয়? আজকালকার যুগে সবাই কিন্তু যাচাই করে নেয়, যতই হোক না কেন যাচাই করেই নেয়। এটাই কি হলো বলো তো? তোমার দাদার বদনামটা হয়ে গেল। অ্যাকচুয়ালি বদনাম না, মানে তোমার দাদার ওই খুঁত বলে না, সেই জিনিসটা হয়ে গেল। আইবড়ো নামটা মানে আর কি ঘুচানো। যাই হোক, এটা হতেই মানে বিধাতার লিখন, কিছু করার নেই। তাই মাঙ্গলিক হলে এরকম হয়, তো কোনো ব্যাপার নেই। নেক্সট বার ভালো করে দেখবে, শুনবে, বিয়ে দিবে। কেননা তোমার দাদা সোনার ওই আংটি বলে না, সেই রকম। তাই সোনার আংটি কখনো ব্যাকা হয় না। তো একদিনের বউ এসে সমস্ত কিছু বুঝে গেল, অবশ্যই নিশ্চয়ই রেজিস্ট্রি হয়েছে, তাকে ডিভোর্স করিয়ে নাও, মিউচুয়াল একটা ডিভোর্স হয়ে যাবে, তারপরে তোমার দাদার আবার বিয়ে দিয়ে দাও। কোনো দরকার নেই, জানছে তো, বুঝতে পারছে, তুমি অনেক কিছু দেখিয়ে দিয়েছো, অনেক কিছু, মানে নিজের চ্যানেলটাকে ভাইরাল করার জন্য অনেক কিছু দেখিয়ে দিয়েছো, অনেক কিছু। একতরফা কিন্তু দোষ হয় না, দুই তরফাই আছে। আমি বলছি মেয়েটার 100%-এর ভেতর 99% দোষ আমি বললাম। কেননা মেয়েটা চেয়েছিল যে আমি এটি বিয়ে করব না, তবুও তোমাদের দোষ আছে, তোমরা জোর করে কেন দিলে? তখনই কেন বরকে নিয়ে চলে আসলে না? দরকার ছিল না, ওখানেই আরও মেয়ে ছিল, তাদের সঙ্গে বিয়ে দিতে পারতে, কিন্তু ওই মহিলাটার সঙ্গে যে দিতে হবে এর কোনো মানে নেই, বুঝলে? তাই এখানে নিয়ে এসে কেচ্ছাগুলোকে দেখানোর কোনো মানে নেই। সত্যি বারবার করে তোমার সামনে তো ভিডিওগুলো তোমার সামনে আসছে, অতীব জঘন্য লাগছে বিষয়গুলো, তাই বললাম। তো সেটাই বলছি, আর কেচ্ছা করো না, ওর তো আর এক জায়গায় বিয়ে হবে, তো ছেড়ে দাও। ও তো একটা মেয়ে, ও তো বুঝতেই পারছো তুমি যে এই যুগের মেয়েরা একটা করে ধরায় থাকে। আরে বিয়ের পর বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু চলে যাচ্ছে। তাই বাচ্চাটাকে দেখবে না, ওই বরটাকে দেখবে, ওই নাগরটাকে দেখবে, তার একটা করে নাগর ধরে নিচ্ছে। সেটাই বলছি, ছাড়ো, বাদ দাও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আবার নেক্সট ভিডিওতে আসছি। মঙ্গলাকে দেবো আজকে, আজকে মঙ্গলাকে দেবো, কেননা মঙ্গলা প্রচন্ড বাড়াবাড়ি করছে। অবশ্যই রনের দিদিকে আবারও দেবো। রনের দিদি চলতে থাকবে, রনের দিদির মশলা পিসায় চলতেই থাকবে। তো চলো টাটা।